অফ ইউ টু অল ইউনিট বেঙ্গলি ইউটিউব চ্যানেল। অল ইউনিট বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে এই যে ইন্দোনেশিয়াতে আমাদের যে ভারতের প্রধানমন্ত্রী অর্থাৎ মোদিজি যে গিয়েছিলেন, সেখানে অ্যাকচুয়ালি কি ডিল সাইন হয়েছে এবং তার ডিটেলস যেটা কিনা পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল আছে। কারণ দেখুন, সমস্ত ডিটেলস কিন্তু পাবলিক ডোমেনে আসে না, কারণ যেগুলো সিক্রেট ডিলস থাকে সেগুলো কখনোই পাবলিক ডোমেনে আসবে না। কিন্তু যে ডিলসগুলো হয়েছে মোটামুটি আমরা সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব এবং সেই ডিলসগুলোর অ্যাকচুয়ালি কি গুরুত্ব বা এই ডিলসগুলোর ভবিষ্যতে ইম্প্যাক্ট কি হতে পারে সেই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব। চলুন শুরু করা যাক। দেখুন, আপনারা জানেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদীজি সে 7th জুলাইতে একটা আমাদের ভিজিট করেছিলেন ইন্দোনেশিয়াতে। বর্তমানে যখন আমি ভিডিওটা দিচ্ছি বা আমি ভিডিওটা বানাচ্ছি, উনি এখন বর্তমানে ইন্দোনেশিয়াতে নেই, উনি এখন আছেন অস্ট্রেলিয়াতে। ঠিক আছে। তো ইন্দোনেশিয়াতে উনি যখন গিয়েছিলেন 7ই জুলাই, সেখানে তিনি 16টা এই কোঅপারেশন বলতে পারেন বা 16টা এগ্রিমেন্ট, এখানে ওয়ার্ডটা মাথায় রাখবেন, সেটা হচ্ছে কি 16টা কোঅপারেশন এগ্রিমেন্ট তিনি সাইন করেছেন ইন্দোনেশিয়ার সাথে। ঠিক আছে। ইন্দোনেশিয়ার ক্যাপিটাল কোথায়? জাকার্তা। জাকার্তাতে গিয়ে 16টা কোঅপারেশন এগ্রিমেন্ট সাইন করেছে, কিন্তু 14টা স্ট্র্যাটেজিক এগ্রিমেন্ট। ঠিক আছে, 14টা স্ট্র্যাটেজিক এগ্রিমেন্ট। ঠিক আছে। তো নরেন্দ্র মোদীজি এই জিনিসটাকে বলেছেন এবং জাকার্তার যে মানে ইন্দোনেশিয়ার যে প্রেসিডেন্ট আছে উনিও এই কথাটাতে এগ্রি করেছেন বা বলেছেন। দুজনের সম্মতিতেই এইটাকে দুটো দেশের মধ্যে একটা গোল্ডেন চ্যাপ্টার বা গোল্ডেন একটা চ্যাপ্টার বা একটা সোনার একটা সময় বা স্বর্ণাধ্যায় মানে সোনার একটা অধ্যায় হিসেবে এই জিনিসটাকে কনসিডার করা হচ্ছে। ঠিক আছে। এই যে ডিলসটা হয়েছে সেটার মধ্যে ডিফেন্স তো আছে, ট্রেড আছে, ক্রিটিক্যাল মিনারেলস আছে, মেরিটাইম কোঅপারেশন আছে, টেকনোলজি আছে, হেলথ কেয়ার, এগ্রিকালচার, এডুকেশন, কালচারাল, সমস্ত দিক থেকে আছে। আমরা সমস্ত ব্যাপারটা নিয়ে একটা একটা করে ধাপে ধাপে আলোচনা করব। আচ্ছা, সবথেকে প্রথম চলে আসে কি মেজর যে এগ্রিমেন্ট হয়েছে তার সবথেকে ভাইটাল যে এগ্রিমেন্টটা, সেটা কি হয়েছে? সেই সবথেকে ভাইটাল এগ্রিমেন্টটা হচ্ছে ব্রাহ্মোস মিসাইলের ডিল। কারণ দেখুন, ভারতবর্ষ এবং রাশিয়া যে জয়েন্টলি যে জিনিসটা তৈরি করেছে, সেই ব্রাহ্মোস যে মিসাইলটা আছে, আপনি জানেন এটা একটা সুপারসনিক মিসাইল এবং এটা একটা অত্যন্ত হাই, অনেক বেশি স্পিডে যায়, শব্দের থেকে অনেক গুণ বেশি স্পিডে যায়। এটাকে র্যাডারে ডিটেক্ট করা অত বেশি কঠিন এবং র্যাডারে ডিটেক্ট করতে কিছু জায়গায় তো বলা হয় যে র্যাডারে এটা ইভেন ডিটেক্টও হয় না, কিন্তু তবুও এটাকে রিয়াক্ট করার জন্য বলতে পারেন যেখানে মোটামুটি 6 থেকে 7 সেকেন্ড অব্দি সময় থাকে, কি 10 সেকেন্ড অব্দি সময় থাকে। তো ব্রহ্মোস মিসাইলে সেই জন্য ওটাকে ধরা, ওটাকে ডিটেক্ট করা বা ওটার জন্য ওটাকে প্রতিরোধ করার জন্য কিছু করা, সেই সমস্ত ক্ষমতা এখনো অব্দি গোটা বিশ্বের কোনো দেশের মধ্যে সেই জিনিসটা গড়ে ওঠেনি। ঠিক আছে। তো সেই কারণের জন্য ব্রহ্মোস যে মিসাইল আছে, এই মিসাইলটা একটা বিশাল বড় একটা বলতে পারেন একটা একটা মানে খুব উম, মানে একটা সুপিরিয়র মানে ব্রহ্মোস মিসাইল কোনো একটা দেশের কাছে থাকলে সেটা যুদ্ধক্ষেত্রের দিক থেকে বলতে পারেন বা সেটা মানে একদম ভীষণ একটা সুপিরিয়র একটা মিসাইল এটা, এবং এটাকে প্রতিরোধ করা যেরকম আমি বললাম পসিবল হয় না। সেই ব্রহ্মোস মিসাইলের ডিলটা করেছে ইন্দোনেশিয়ার সাথে এবং এই যে ডিলটাতে করা হয়েছে প্রায় 630 ইউএস মিলিয়ন ডলার হিসেবে। ঠিক আছে, ইউএস মিলিয়ন ডলার হিসেবে করেছে এবং এটা ব্রাহ্মোস এই নিয়ে আমাদের ভারতবর্ষ থেকে অনেকে নিল এবং সাউথ এশিয়ান কান্ট্রি হিসাবে ইন্দোনেশিয়া প্রথমে নিল এবং ইন্দোনেশিয়ার মধ্যে প্রায় 97% কিন্তু মুসলিম। তো সব থেকে মানে এবং ইন্দোনেশিয়ার মধ্যে গোটা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি মুসলিম বসবাস করে ইন্দোনেশিয়াতে। তো সেই কারণের জন্য ইন্দোনেশিয়ার এই ডিলটা করা এটা একটা বিশাল বড় বলতে পারেন একটা কারণ দেখুন, একটা মুসলিম কান্ট্রি হিসেবে এত বেশি ডিল করে ব্রাহ্মোস মিসাইল নিয়ে, এটা একটা অন্য সিগনিফিক্যান্টও থাকে। ঠিক আছে। কি কি ইনক্লুড আছে? দুটো মিসাইল ব্যাটারি আছে, মোবাইল অটোনোমাস লঞ্চার্স আছে, রেডার সিস্টেম আছে, অপারেটিং। কারণ দেখুন, শুধু আমি মিসাইল নিয়ে নিলাম কিন্তু সেটা চালাতে জানি না, সেটা করলে হবে না। তো যারা চালাচ্ছে সেটাকে তাদেরকে ট্রেনিং দেয়া, তাদেরকে সঠিকভাবে ট্রেনিং দেয়া, সেটাও ম্যাটার করে। তো সেই জিনিসটাও সেখানে হবে, লং টাইম টেকনিক্যাল সাপোর্ট। কারণ আহ শুধু আজকে মিসাইল নিয়ে নিলাম সেটা নয়, ওটাকে টেকনিক্যাল সাপোর্ট দিয়ে রাখতে হবে। যদি কিছু প্রবলেম আসে সেটাকে কিভাবে ঠিক করতে হবে, কিভাবে সেটাকে সার্ভিস করতে হবে, মানে বাংলা কথায় বলতে গেলে সেই সমস্ত কিছু জিনিসটা গুরুত্বপূর্ণ। তো সেই সমস্ত কিছু
এইখানে এই ডিলে হয়ে যাচ্ছে। তার থেকেও বড় যে ডিলটা, যেটা সব থেকে ইন্টারেস্টিং এবং যেটা মানে আমার কাছে সব থেকে বেশি ফেভারিট, সেটা হচ্ছে এই 2 নম্বর ডিল। সেটা হচ্ছে অস্ত্র ইয়ার টু ইয়ার মিসাইল কোঅপারেশন। ইয়ার টু ইয়ার শব্দের অর্থ হচ্ছে যেটা আমাদের যে বিমান আছে, সেই বিমান মানে যুদ্ধ বিমান থেকে ছোড়া হবে এবং সেটা যুদ্ধ বিমানকে গিয়ে আক্রমণ করবে। এবং এই যে যে অস্ত্র ইয়ার টু ইয়ার যেটা আছে, সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের নিজেদের তৈরি করা। এখানে কোনো রাশিয়ান অরিজিন নেই। ঠিক যেরকম ব্রহ্মোসটার ক্ষেত্রে কি, ব্রহ্মোসটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ভারতবর্ষ এবং হচ্ছে রাশিয়ার মিলিত। যেমন ওটার ব্রাহ্মোস, এই যে শব্দটাও হচ্ছে ব্রাহ্মোস, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র থেকে। আর মোস যেটা আছে সেটাতে রাশিয়ার একটা নদীর হিসেবে সেই জায়গায় নামটা দিয়ে ব্রহ্মোস মিসাইলটা নামটা তৈরি করা, ঠিক আছে। কিন্তু এই যে অস্ত্র এয়ার টু এয়ার মিসাইল, এটা পুরোপুরি ভাবে সম্পূর্ণভাবে ইন্ডিয়ান মেড, একটা ইন্ডিজিনাস। এটার উপর একটা ডিফেন্স বলতে পারেন, একটা এগ্রিমেন্ট হয়েছে যে ইন্দোনেশিয়া এই জিনিসটা কিনবে। এবং সেটা কিনবে কোথা থেকে? এই যে পার্টনারশিপটা কার কার মধ্যে হয়েছে দেখুন, আমি এখানে মার্ক করে রেখেছি। সেটা হচ্ছে ভারত ডায়নামিক লিমিটেড এবং হচ্ছে ইন্দোনেশিয়া রিপাবলিক রিপাবলিক কর্প। এই যে দুটো গ্রুপের মধ্যে হয়েছে। এবং এটা এই ডিলটা এদের দুজনের মধ্যে হয়েছে এবং এটা ইন্দোনেশিয়া কিনবে এবং এটাকে জয়েন্টলি ভাবে সেটাকে তৈরি করছে। এবং তার পরবর্তী ক্ষেত্রে ইন্দোনেশিয়ার কাছেও একটা যে রাশিয়ান অরিজিনের যে সুখোই যুদ্ধ বিমান, যেরকম ভারতবর্ষের কাছেও যেমন সুখোই যুদ্ধ বিমান আছে, ঠিক সেরকম ভাবে রাশিয়ার এই আমাদের ইন্দোনেশিয়ার কাছেও সুখোই যুদ্ধ বিমান আছে। দেখুন, সো অ্যাকচুয়ালি ইন্দোনেশিয়া যে আছে, ইন্দোনেশিয়াও কিন্তু কাইন্ড অফ যে চায়নার যে আগ্রাসন নীতি, তার কিন্তু শিকার হচ্ছে কিন্তু ইন্দোনেশিয়াও। ইন্দোনেশিয়াকেও কিন্তু প্রতিদিন চায়নার থ্রেটকে মানে মানে কি বলবো, প্রতিদিন তার সম্মুখীন হতে হচ্ছে। তো ইন্দোনেশিয়ার কাছে ইন্ডিয়া ছাড়াও কিন্তু কোনো অপশন নেই, কারণ গোটা পৃথিবীতে একমাত্র ভারতবর্ষ আছে যে কিনা চায়নাকে টক্কর দিতে পারবে, ঠিক আছে। ইউএসএ আছে, অবশ্যই আছে, কিন্তু ইউএসএ কখনোই চায়নার সাথে সরাসরি যুদ্ধে জড়াবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার আসি ক্রিটিক্যাল মিনারেলস এর উপর। ক্রিটিক্যাল মিনারেলস এর যেমন নিকেল, কোবাল্ট এবং আদার্স ক্রিটিক্যাল মিনারেলস এর উপর একটা ডিল সাইন হয়েছে এবং এটা বলা হয়েছে যে ইন্দোনেশিয়া যে যে জিনিসগুলোকে তো মানে ইয়ে করবে, কি বলবো, ওটাকে মেটালার্জিক্যাল প্রসেসের মাধ্যমে মাটি থেকে নিচে থেকে তুলে নিয়ে আসবে এবং সেই সমস্ত কিছুতে ভারতবর্ষ সাহায্য করবে, যার জন্য ভারতবর্ষের যে এনার্জি সাপ্লাইয়ের যে চেনটা আছে সেটা সিকিউর থাকবে। এটার মানে এটা হলো যে যেটাই হয়ে যাক না কেন, ভারতবর্ষ সেই ইন্দোনেশিয়ার ওই থেকে নিকেল এবং কোবাল্ট, এগুলো যেগুলো কিনা, দেখুন এগুলো অ্যাকচুয়ালি কি জানো তো, এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল বিভিন্ন ডিভাইস আছে, যেগুলো ভেহিক্যাল আছে, যেগুলো আমাদের ইভি হচ্ছে ইলেকট্রিক্যাল ভেহিক্যাল আছে, সেগুলোতে লাগে। এবং সেই জিনিসটার জন্য এখানে এই জিনিসটা সেখান থেকে কনস্ট্যান্ট ভারতবর্ষ পেতে থাকবে, এই একটা ডিল করে এসেছে। এবং এইটা কি বলুন তো, ওয়ার্ল্ড এর সব থেকে যে লার্জেস্ট নিকেলের যে রিজার্ভটা আছে, সেটা কিন্তু আছে হচ্ছে অ্যাকচুয়ালি ইন্দোনেশিয়াতে, ঠিক আছে। তো এইটা হচ্ছে পুরো ব্যাপার। আচ্ছা, ঠিক যেরকমটা বললাম যে এটা ইলেকট্রিক্যাল ভেহিকেলের জন্য, ইলেকট্রিক্যাল ভেহিকেল ব্যাটারির জন্য, হ্যাঁ নিকেল ব্যাটারির জন্য অবশ্যই লাগে। কারণ দেখবেন এখন মোবাইলের ক্ষেত্রেও যে ব্যাটারি আসা শুরু হয়ে গেছে, সেগুলো সব নিকেল ফিকেল এগুলো দিয়ে। তো সেই কারণের জন্য কি বলুন তো, এই ব্যাটারি বলুন বা ইলেকট্রিক্যাল বিভিন্ন ডিভাইসে নিকেলের প্রয়োজনীয়তা অনেকটা বেশি। তো সেই জন্য নিকেলের একটা কনস্ট্যান্ট একটা সাপ্লাই সোর্স ভারতবর্ষের কাছে থাকাটা খুব জরুরি, ঠিক আছে। তো সেই জিনিসটা করেছে। আচ্ছা, এছাড়া যারা স্টিলের একটা ডিল হয়েছে, সেটা হচ্ছে, সেটা কার কার মধ্যে হয়েছে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া এবং এটা হচ্ছে কি ক্রাকাটুয়া স্টিল ফর স্টেনলেস স্টিল কোঅপারেশন স্টিল স্ল্যাব প্রোডাকশন, এদের মধ্যে একটা ডিল হয়েছে। এবং সেখানে বলা হয়েছে যে একটা ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি সেটি ইন্দোনেশিয়াতে খোলা হবে এবং সেই যে আছে সেখান থেকে স্টিল মানে পরিষ্কার কথা বলতে গেলে বানানো হবে এবং সেটাকে ভারতবর্ষ সেখান থেকে নিয়ে আসবে। আচ্ছা, এরপর যেটা আছে এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এটা সব থেকে গুরুত্বপূর্ণ মানে আমি যেমন অস্ত্র মিসাইলটা বলেছিলাম, তার থেকেও এটা বেশি বেশি ইম্পর্টেন্ট। মানে এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সব থেকে বেশি এইটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি যে এই যে সাবাং পোর্ট যেটা আছে, সেই সাবাং পোর্টটা, এই যে সাবাং পোর্ট যেটা কিনা আছে স্ট্রেট অফ মালাক্কার কাছে। এই যে স্ট্রেট অফ মালাক্কা, ধরে নিন এইটা হচ্ছে স্ট্রেট অফ মালাক্কা, ঠিক আছে। এই যে যেটা আমি দেখাচ্ছি, এই জায়গাটা আমি হাতের এই যেখানটা করছি, এই জায়গাটা হচ্ছে আমাদের গ্রেট নিকোবর, ঠিক আছে, আমাদের আন্দামান নিকোবর। আর তার ঠিক নিচেই দাঁড়িয়ে আছে এটা হচ্ছে কি সাবাং, আর এটা হচ্ছে কি আমাদের গ্রেট নিকোবর। তাহলে বুঝতে পারছেন তো মানে এটা কতটা বেশি মানে
গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমি আরেকটু ক্লিয়ার করে জিনিসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানটাতে। ঠিক আছে? দাঁড়ান। এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এইটা একটুখানি বোঝাটা জরুরি। দেখেন, ধরে নিন এইটা হচ্ছে স্ট্রেট অফ মালাক্কা। ঠিক আছে? এইটা, এই জিনিসটা। ঠিক আছে? এবার এইখানটাতে হচ্ছে আমাদের গ্রেট নিকোবর বলা হচ্ছে, যেটা গ্রেট নিকোবরস এর উপর আপনি একটা জানেন, একটা এখন একটা ভারতবর্ষের সরকার, কেন্দ্রীয় সরকার একটা প্রজেক্ট করছে, যেটা অ্যাকচুয়ালি নিকোবর, সেটাকে পরিবর্তিত করে আমরা গ্রেট নিকোবর, এবং সেখানে একটা আমরা ৩ টে ফোর্সেস এর জন্যই একটা পার্মানেন্ট একটা স্টেশন বলতে পারেন, পার্মানেন্ট একটা মানে জায়গা আমরা তৈরি করছি। ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে কি গ্রেট নিকোবর। আর এইটা হচ্ছে কি আমাদের এই যে মালাক্কা স্ট্রেট। ঠিক আছে? স্ট্রেট অফ মালাক্কা, এবং এর এই নিচেই আছে হচ্ছে কি এই যে সাবাং পোর্ট। এই সাবাং পোর্টটা আছে হচ্ছে ইন্দোনেশিয়ার কাছে, এবং এটা আছে হচ্ছে আমাদের ভারতবর্ষের কাছে। ঠিক আছে? তো এই যে দুজনে এইখানেও যদি আমাদের ভারতবর্ষ যদি এইখান থেকে এইখানেও যদি আমাদের একসাথে যে ডিলটা হয়েছে যে এই সাবাং পোর্টটাতে ভারতবর্ষ একসাথে সেই পোর্টটা তৈরি করবে, এবং দেখুন সমস্ত কথা কিন্তু সামনে বেরিয়ে আসবে না। ঠিক আছে? ভারতবর্ষ যদি কোনো পোর্ট তৈরি করে, আপনি এখন বলতে পারেন যে এখন এখানে অন্য কোনো কোম্পানি পার্টিকুলার, এখন যেমন একটা খুব মানে কি বলতে পারেন যে একটা ভাইরাল এখন হয়ে রয়েছে, বা একটা খুব আহ হট টপিক হয়ে রয়েছে যে যে কিছুতেই একটা পার্টিকুলার কোম্পানির নাম ঢুকিয়ে দাও। কিন্তু দেখুন সেই হিসেবে সবসময় দেখাটা উচিত না। কারণ কোম্পানিরও ভারতবর্ষের প্রয়োজন। এই যে স্ট্রেট অফ মালাক্কাতে এতে এই যে ভারতবর্ষ যদি এখান থেকে ভারতবর্ষ যদি এন্ট্রি যদি পেয়ে যায় এই যে সাবাং পোর্ট, তাহলে আপনি বুঝতে পারছেন এই যে পুরো স্ট্রেট অফ মালাক্কাটা ভারতবর্ষের উপর থাকবে। এই পুরো স্ট্রেট অফ মালাক্কাতে ভারতবর্ষের একটা কন্ট্রোল থাকবে। তো সেই কারণের জন্য কি জানেন তো, এই যে স্ট্রেট অফ মালাক্কাতে ভারতবর্ষের কন্ট্রোল থাকাটা ভারতবর্ষের জন্যও খুব জরুরি। কারণ দেখুন আজ নয়তো কাল আমাদেরকে চায়নার প্রতি ফেস করতেই হবে। চায়নার ইনভেশনকে আমাদেরকে ফেস করতেই হবে। চায়নার প্রোপাগান্ডাকে ভারতবর্ষকে ফেস করতেই হবে, এবং ভারতবর্ষ সেই চায়নার প্রোপাগান্ডাকে ফেস করছেও। ঠিক আছে? তো এই যে স্ট্রেট অফ মালাক্কা যেটা আছে, এখান থেকে চাইনিজরা প্রায় 80% অয়েল ইম্পোর্ট করে, এবং শুধু সেই এই দেখুন একটা এই জায়গায় যদি দাঁড়িয়ে যদি 80% যদি অয়েল যদি শুধুমাত্র এই জায়গা দিয়ে যায়, এই যে জায়গাটা দিয়ে যদি 80% অয়েল যায়, যদি এই জায়গাটা ভারত এইখানেও দাঁড়িয়ে আছে, ভারত এইদিকেও দাঁড়িয়ে আছে, যদি এইখান থেকে যদি কোনোভাবে যদি এই জায়গাটাকে যদি ব্লক করে দেয়, তাহলে এখান দিয়ে অয়েল কি করে যাবে? কি করে চায়না সেই অয়েলটা পাবে? অয়েলটা চায়নার পক্ষে পাওয়াটা কঠিন। ঠিক আছে? তো তখন কি হবে যে চায়নার যে দেখুন যাই কিছু জিনিস আছে, যতই ইলেকট্রিক্যাল ভেহিকেল এসে যাক আর যেটাই হয়ে যাক না কেন, ঠিক আছে? সেখানে অয়েলের প্রতি ডিপেন্ডেন্সি অনেক বেশি। যেমন এই যে জাহাজ আছে, এই যে যুদ্ধ বিমান আছে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি মানে অয়েলেই চলে। ঠিক আছে? তো এই 80% যে অয়েলটা আছে, এই ইম্পোর্টটা চায়নার জন্য, চায়না এই স্ট্রেট অফ মালাক্কার প্রতি প্রচুরভাবে নির্ভরশীল। প্রচুরভাবে নির্ভরশীল। এই যে স্ট্রেট অফ মালাক্কাটা আছে না, এই স্ট্রেট অফ মালাক্কার উপর চায়না প্রচুরভাবে ডিপেন্ডেন্ট। তো এই জায়গার উপর যদি ভারতের যদি একটা কন্ট্রোল এসে যায় না, ভারতের যদি কন্ট্রোলটা যদি এসে যায়, তো সেই জায়গায় দাঁড়িয়ে কি বলুন তো, চায়না একদম চায়নাকে চোখ করে দেওয়া বা চায়নার গলা ধরে দেওয়া, মানে চায়নার একদম বাংলা কথায় বলতে গেলে একদম টুটি টিপে দেওয়া, এটা ভারতবর্ষের হাতে থাকবে। ঠিক আছে? যাই হোক, এর পরবর্তী ক্ষেত্রে যেটা হচ্ছে, এবং এই যে স্ট্রেট অফ মালাক্কা দিয়ে মানে গ্লোবাল 40% ট্রেড হয়, আপনি বুঝতে পারছেন? যেমন ইরানের ক্ষেত্রে, ইরান যখন ইউএস এর সাথে লড়াই, কখনোই ইরান সামনাসামনি করতে পারবে না। কিন্তু ইরান কি ইউএস এর সাথে লড়াইটা করতে গেছে? ইরান কিন্তু ইউএস এর সাথে লড়াই করতে যায়নি। ইউএস এর সাথে ইরান শুধুমাত্র এই জায়গাটা ঠিক করেছে যে যখনই ওই সামনে দিয়ে, মানে ইরানের দেশের সামনে আপনি যদি ম্যাপটা দেখেন, বা ঠিক আছে আমি এটা নিয়ে একটা ডিটেলস আলাদা ভিডিও আমি অবশ্যই বানিয়ে দেবো। সেখানে তার সে কি করেছে, তার নিচের যে স্ট্রেট অফ হরমুজ আছে, যেমন আমাদের কাছে স্ট্রেট অফ মালাক্কা, ওর কাছে আছে হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। সেই স্ট্রেট অফ হরমুজে গিয়ে সে কি করেছে, সে ব্লক করে দিয়েছে। দেখুন এবারে আবার এরকম বোকার মতো ভাবার কোনো কারণ নেই যে ব্লক করে দেওয়া মানে সেই একদম ওখানে দড়ি দিয়ে ব্লক করে দিয়েছে, ওইরকম নয়। মানে ওই ব্লক করার মানে হচ্ছে ওই জায়গা দিয়ে যে যাবে সে ওখানে মিসাইল মারবে, সে ওখানে বম মেরে দেবে, সে এখানে মাইন্স বিছিয়ে রাখবে। মানে এইভাবে, এইরকম নয় যে ওখানে দড়ি বেঁধে একদম দড়ি দিয়ে আটকে দিয়েছে, সেরকমটা নয় কিন্তু। ঠিক আছে? তো সেই জন্য এই স্ট্রেট অফ মালাক্কার উপর, মানে এই যে মানে টোটাল যতগুলো আমাদের মধ্যে মানে ইন্দোনেশিয়ার মধ্যে ডিল হয়েছে, এই যে ডিলটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? এই যে ইন্দোনেশিয়ার যে সাবাং যে পোর্টটা আছে, এই সাবাং পোর্টটা 100 মাইলস মাত্র দূরে আছে। সেই কারণের জন্য এই যে মেজর মেরিটাইম একটা যে চোখ করে দেওয়া, সেটা এখান থেকে পসিবল।
ঠিক আছে? শুধু এই জিনিসটার জন্য কি করেছে পার্মানেন্টলি, শুধু এই জিনিসটাকে সাপোর্ট দেওয়ার জন্য, এই জিনিসটার জন্য ইন্দোনেশিয়াকে কিসে ইনক্লুড করে দিয়েছে, ইন্দোনেশিয়া উইল নাও পার্মানেন্ট স্টেশন অ্যাট ইন্টারন্যাশনাল রিলেশন অফিসার আর ইন্ডিয়াস যে গুরুগ্রামে যে আইএমডির যে অফিসটা আছে বলতে পারেন, বা এই যে এটা আছে সেইটাতে ইন্দোনেশিয়াকে পার্মানেন্টলি এখানে এন্ট্রি দেওয়া হয়েছে বা মেম্বারশিপ দেওয়া হয়েছে বলতে পারেন, যে যেটাই হোক আর কি। ইনফরমেশন ফিউশন সেন্টার ইন্ডিয়ান ওশান রিজন, এখান থেকে ইন্ডিয়া ভারতবর্ষে যেটা গুরুগ্রামে অবস্থিত সেটা পুরো জায়গাটার উপর নজর রাখে এবং সেখানে ইন্দোনেশিয়াকে পার্মানেন্টলি এন্ট্রি দেওয়া। দেখুন, এই যে চোক পয়েন্টটা ভারতবর্ষের হাতে থাকাটা খুব জরুরি, ঠিক আছে? মানে ভারতবর্ষের ফিউচার সিকিউরিটির মেন হচ্ছে এটা। মানে যতটা না বেশি পাকিস্তানের সাথে আমাদেরকে লড়তে হবে, যতটা না বাংলাদেশের এই আংবাং লোকগুলোর সাথে লড়তে হবে, তার থেকে বেশিও এই যে স্ট্রেট অফ যে আমাদের মালাক্কাটা যেটা আছে, স্ট্রেট অফ মালাক্কা যেটা আছে, এইটা আমাদের পক্ষে সব থেকে বেশি, এইটাকে হাতে আমাদেরকে রাখতেই হবে, ঠিক আছে? তো এই হয়েছে ব্যাপার, ঠিক আছে? এর পরবর্তী ক্ষেত্রে একটা স্পেসের কোঅপারেশন হয়েছে এবং সেখানে আপনি জানেন ইসরো যে আছে একটা গগনযান মিশন করবে, যেটা 2027 হবার কথা আছে, এবং এই গগনযান মিশনে ইন্দোনেশিয়া যে আছে সে সাপোর্ট করবে। সে কিভাবে সাপোর্ট করবে না, এই যে প্রোভাইড ক্রিটিক্যাল স্যাটেলাইট সাপোর্ট ফর ইন্ডিয়াস আপকামিং মেনটেন্ড স্যাটেলাইট, সেটা কিভাবে করবে, ইউজিং বিয়াক ট্র্যাকিং সিস্টেম, ওদের যে স্যাটেলাইট আছে বিয়াক ট্র্যাকিং সিস্টেম সেই হিসাবে করবে, ঠিক আছে? এর পরবর্তী ক্ষেত্রে এগ্রিকালচারেও অনেক ডিল সাইন হয়েছে এবং আচ্ছা, এগ্রিকালচারটা আগে বলে দিই। এগ্রিকালচারেও অনেক ডিল সাইন হয়েছে। সেখানে বলেছে ভারতবর্ষে 100 টনের বেশি করবে হাই কোয়ালিটি হুইট, যেটা গম আছে সেটাকে সাপ্লাই করবে ইন্দোনেশিয়াকে, যাতে তারা এগ্রিকালচারটা খুব ভালো হয় এবং আরো বেশি মানে অনেক বেশি এমওইউ মনে হচ্ছে এগ্রিমেন্ট একটা সাইন হচ্ছে ফিশারিদের জন্য এবং ফার্টিলাইজার সাপ্লাইয়ের জন্য, যাতে ভারতবর্ষ যেন তাদেরকে এই জিনিসটা বিক্রি করতে পারে এবং ভাইস ভার্সা। ঠিক আছে? আচ্ছা, এবার আসি যে এডুকেশনের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, এইটা বলতে পারেন আইআইএম ব্যাঙ্গালোর। এর আগেও আপনি জানেন আইআইটি একটা আমাদের দুবাইতে গিয়ে খোলা হয়েছে। ঠিক সেরকম ভাবেই আইআইএম ব্যাঙ্গালোর ক্যাম্পাস যেটা একটা ওপেন হচ্ছে। দেখুন, এইগুলো হচ্ছে একটা মানে বিশাল বড় স্টেটমেন্ট কিন্তু, যে একটা পাওয়ারফুল কান্ট্রি কিন্তু অন্য দেশের মধ্যে গিয়ে কিন্তু তার এডুকেশনাল কোনো ইনস্টিটিউটকে খুলতে পারে। কারণ এগুলোর ইম্প্যাক্ট জানেন তো? এগুলোর ইম্প্যাক্ট মানে আজ থেকে 100 বছর পরও থাকবে, আজ থেকে 200 বছর পরও থাকবে, ঠিক আছে? এগুলো হচ্ছে সেরকম টাইপের একটা জিনিস। তো আইআইএম ব্যাঙ্গালোর যে আছে সে একটা নিউ ব্রাঞ্চ করবে, ক্যাম্পাস ব্রাঞ্চ করবে ইন্দোনেশিয়াতে, এবং সেটা কি কোথায় করবে না, সিংহাসারি স্পেশাল ইকোনমিক জোন ইস্ট জাভাতে করবে, ঠিক আছে? এরপর যেরকম হেলথ কেয়ারের ক্ষেত্রে যে মেডিসিন এদিক ওদিক থেকে সাপ্লাই করবে, ওরা আমাকে দেবে, আমরা ওদেরকে দেবো। আর্মড অফিসার্স মানে হচ্ছে আর্মিদের ক্ষেত্রেও সেম জিনিসটা হবে, আর্মিদের মেডিসিন এই দিক থেকে আমরা ওইদিকে দেবো বা ওরা আমাদেরকে দেবে, এই জিনিসটা। আচ্ছা, আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেখুন, একটা 97%, মানে আমি ভাবি যে আমাদের অনেকে একটা স্টেটমেন্ট উঠে আসে যে আমাদের ভারতবর্ষে নাকি অনেক সমস্যা আছে, এই আছে সেই আছে। আমি এই জায়গাটার জন্যই আমি একটু অবাক হয়ে যাই। দেখুন, এই যে ব্রাহ্মণান টেম্পল রেস্টোরেশন এটা আছে হচ্ছে ইন্দোনেশিয়াতে, ঠিক আছে? এটা ইন্দোনেশিয়াতে, আপনি বিশ্বাস করবেন, ইন্দোনেশিয়াতে 97% মুসলিম আছে। 97%, 97%-এর একটা মুসলিম দেশ, সে কিনা বলছে যে ঠিক আছে ভারতবর্ষ তুমি এসো, ইন্ডিয়া তুমি এসো, আমার দেশে থাকা এই যে মন্দিরটা যেটা আছে সেটাকে তুমি ঠিক করো, সেটাকে তুমি মানে একদম টুরিস্ট স্পট বানিয়ে নাও, সেটাকে তুমি তোমার নিজের মতো ভাবে কালচারাল একটা হাব বানিয়ে নাও, ঠিক আছে? এই যে ইন্ডিয়াস লার্জেস্ট হিন্দু টেম্পল, ঠিক আছে? ইন্ডিয়াস লার্জেস্ট, ওই যে যে আমি দেখালাম, ঠিক আছে? সেটার ক্ষেত্রে, ঠিক আছে? তো এই যে আমি দেখালাম না এইমাত্র, এই যে দেখুন এইটা, এই যে প্রাম্বানান টেম্পল, ঠিক আছে? এই তো এই জিনিসটাকে বলা হচ্ছে, ঠিক আছে? এর পরবর্তী ক্ষেত্রে দেখুন, এই মানে যেটা আমি বলছি আর কি, 97%, আপনি শুধু নাম্বারটা একটু ভেবে দেখবেন, ঠিক আছে? 97% মুসলিম পপুলেটেড একটা কান্ট্রি, সে ভারতবর্ষকে এটা বলছে যে ভাই তুমি আমার দেশে মন্দির বানাও, ঠিক আছে? এইটার গুরুত্বটা আপনি নিজে একটু ভেবে দেখবেন, ঠিক আছে? আজকের ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে হয়তো, সেই জন্য আমি এত বেশি আর এখন যাচ্ছি না, আমি তাড়াতাড়ি ভিডিওটাকে কনক্লুড করছি।
হ্যাঁ, আমাদের বাঙালিদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কাছে ভীষণ বড় একটা গর্বের বিষয়। রবীন্দ্রনাথ ঠাকুর ১৯২৭ সালে একটা ভিজিট করেছিল ইন্দোনেশিয়াতে। সেই ২৭ সালের ভিজিটটার দেখুন এরা কতটা ভারতবর্ষকে ভালোবাসে, বিশেষ করে বাঙালিদের কত ভালোবাসে। সেই ১৯২৭ এ করেছিল, তারপর গিয়ে ১০০ বছর প্রায় কেটে গেছে। এই ১০০ বছর পর গিয়ে কালচারাল আর এডুকেশনাল এটাকে ডিপ্লোমেসিকে সম্মান জানিয়ে তারা কি করবে, যে সেখানে একটা কালচারাল হাব বলতে পারেন বা কালচারাল ডিজাইন, কালচারাল হাব তৈরি করছে। ঠিক আছে? এই জিনিসগুলো কি জানেন তো? এগুলো ভীষণ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ঠিক আছে? তো এগুলো যেরকম আমি এক্সপ্যান্ড কালচারাল সাপোর্ট, সেরকমটা আমি আপনাদের জানালাম যে এক্সপ্যান্ড কালচারাল পার্মানেন্ট টেম্পল কমপ্লেক্স, এই যেটা আমি লাস্টে জানালাম। এছাড়াও এআই এর জন্য সাপোর্ট করেছে। ঠিক আছে? অন্যান্য ছোটখাটো যে ডিলগুলো থাকে, স্কলারশিপ দেওয়া হবে। ঠিক আছে? মেডিসিনের জন্য যাতে ইন্দোনেশিয়ার লোকেরা যাতে মেডিকেলের জন্য আমাদের দেশে আসে, সেটারও মানে এক্সপ্যান্ড করা হচ্ছে। তাহলে কি বলুন তো? দেখুন মেডিকেলের জন্য ভারতবর্ষে আসা মানে ভারতবর্ষে এখানে থাকবে, এখানে খাবে। তো একটা মানে যা কিছু ব্যবহার করবে সে ভারতবর্ষ থেকেই করবে। তো ভারতবর্ষের এতে গ্রোই হবে। ঠিক আছে? অর্থনৈতিক গ্রোই করবে। এই যে স্ট্রংগেস্ট ইন্দোনেশিয়ার ডিফেন্স সাপোর্ট, দেখুন সবথেকে বড় হচ্ছে আস্ত্রা, যেটা এয়ার টু এয়ার ডিফেন্স। ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে না, সবথেকে বড় হচ্ছে যে এই যে সাবাং পোর্টটা। ঠিক আছে? ওটা ওটা বাপরে বাপ! ওটা মানে আলাদাই। সাবাং পোর্ট সবথেকে বড়। তারপর হচ্ছে কি এই যে আস্ত্রা, তার ৩ নম্বরে হচ্ছে কি ব্রাহ্মোস। ঠিক আছে? ব্রাহ্মোস যেটা আছে বিআরএম, বিআরএম এটা। ঠিক আছে? তো এই যে সবথেকে বড় হচ্ছে এইটা। তার পরবর্তী ক্ষেত্রে এই যে আইআইএম টা তৈরি করলো। ঠিক আছে? আইআইএম। ঠিক আছে? আইআইএম ব্যাঙ্গালোর যেটা আছে সেইটার ক্ষেত্রে। ঠিক আছে? এই জিনিসগুলো। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী ক্ষেত্রে কি হচ্ছে, এতদিন অব্দি দুবাইতে আপনি জানেন, আমি দুবাই নয় আরো বেশ কিছু কান্ট্রি আছে যেখানে আমাদের ভারতবর্ষের ইউপিআই যেটা আছে সেটা চলে। ঠিক আছে। এর পরবর্তী ক্ষেত্রে কি হয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা আমাদের ভারতবর্ষের ব্যাংক এবং ব্যাংক ইন্দোনেশিয়া অ্যাডভান্স একটা কি করেছে, কোঅপারেশন করেছে, যার কারণের জন্য কিউআর যে পেমেন্ট আছে, যেটা আমরা ইউপিআই পেমেন্ট করি, সেই গুগল পে, ফোন পে এটাই বোঝাচ্ছে, সেইটা আমরা ওখানে গিয়ে ইন্ডিয়ার ইউপিআই কে ব্যবহার করতে পারবো। সেই জন্য সেখানেও সেই কাজটা করা হচ্ছে। আচ্ছা, সেখানেও আমরা ব্যবহারটা করতে পারবো। আর আগামী দিনে এটা নিয়ে কথা হচ্ছে, মোস্ট প্রবাবলি খুব তাড়াতাড়ি এটা পুরোপুরিভাবে ফাইনালাইজড হয়ে একদম মানে রেডি হয়ে যাবে। ঠিক আছে? ইন্দোনেশিয়া অত বেশি দেরি করবে না। এটাও কিন্তু জরুরি। এটা এটার জন্য আবার ইউএসএ একটু রেগে যাবে, কারণ আমরা যে এই যে পুরো ডিলটা করতে চলেছি বা যে ডিলটা হচ্ছে, সেই ডিলটা হচ্ছে কিন্তু নয় আমাদের ভারতীয় টাকা বা ইন্দোনেশিয়ান রুপিয়ার যে জায়গা আছে সেই হিসাবে হবে। সেটা কি করবে? বাইপাসিং ইউএস ডলার। ইউএস ডলারকে আমরা বাইপাস করে, মানে ইউএস ডলারকে আমরা ব্যবহার করব না। ঠিক আছে? তো সেটাতে আবার ইউএসএ একটু রেগে যাবে, কারণ তাছাড়াও জানেন এখন ইউএসএর সাথে ইন্ডিয়ার রিলেশনও একটু গন্ডগোলের মধ্যে দিয়ে এগোচ্ছে, খুব একটা বেশি ভালোভাবেও নেইও। যাই হোক, এবার আসি যে গ্রেটার ইন্দো স্পেসিফিক এই যে স্ট্রেট অফ মালাক্কার জন্য আমাদের যে সাবাং পোর্টটা আছে সেটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে? সেই সাবাং পোর্টটাতে ভারতের উপস্থিতিটা আমি আবারও বলছি, ওটাকে কতটা গুরুত্বপূর্ণ আপনি বুঝতে পেরেছেন। ঠিক আছে? এবার বর্তমানে যেটা এখন আমাদের আর ইন্দোনেশিয়ার মধ্যে $28 বিলিয়ন একটা ট্রেড হয়, সেটাকে আমরা আরো বেশি এগিয়ে নেবো। এছাড়াও এনার্জির ক্ষেত্রে, মিনারেলস ম্যানুফ্যাকচার এবং অ্যাডভান্স টেকনোলজির ক্ষেত্রেও যে ডিলগুলো হয়েছে সেটা আমি আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি। মোটামুটি এটাই ব্যাপার। দেখুন আজকে হয়তো আমার একটু শরীরটা খারাপ আছে, সেই কারণের জন্য একটু ভয়েসটা আমি অত বেশি দিতে পারছি না, কারণ ২-৩ দিন ধরে আপনি দেখছেনই আমি ভিডিও দিতে পারিনি। তার কারণ আমি একটু জ্বরে ভুগছি, তো সেটাই আর কি। তবুও আমি দিয়েছি, চেষ্টা করছি। দেখুন আমিও নতুন ভাবে ভিডিও বানাচ্ছি, আমিও এত কিছু সত্যি কথা বলতে জানি না। যদি শিখছি আমি, তবে আমি হাল ছেড়ে দিচ্ছি না, আমি অবশ্যই চেষ্টা করছি। তো যদি আপনার এই ভিডিও ভালো লেগে থাকে, যদি আপনার আজকের ভিডিও থেকে আজকে কিছু আপনি শিখতে পারেন, তো অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে? নিজেদের খেয়াল রাখবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ। অল দ্য বেস্ট। বাই।